প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা উইমেন কলেজ অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরা আজকে একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি কে এম আশরাফুল আমিন, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজকে আমি দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায় হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। আমরা পূর্বের ক্লাসে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা, যৌতুক প্রথা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নিরক্ষরতা, বেকারত্ব, জেন্ডার বৈষম্য নিয়ে আলোচনা করব। নিরক্ষরতা, মূলত নিরক্ষরতা বলতে আমরা কি বুঝি? মানুষের 5টি মৌলিক চাহিদা রয়েছে, তা নিশ্চয়ই তোমরা জানো। তার মধ্যে শিক্ষা অন্যতম। নিরক্ষরতা নিঃসন্দেহে যে কোনো দেশ বা জাতির জন্য অভিশাপ স্বরূপ। সারা বিশ্বের প্রায় 1/4 মানুষই হচ্ছে, অর্থাৎ 1/4 মানুষই হচ্ছে নিরক্ষর। আর এই নিরক্ষর জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি মানুষের বাস দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। আমরা জানি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো অনেকটাই হচ্ছে উন্নত দেশ থেকে পিছিয়ে রয়েছে শিক্ষার দিক থেকে। নিরক্ষরতা কথাটির উদ্ভব ঘটেছে নিরক্ষর শব্দ থেকে। নিরক্ষরের শাব্দিক অর্থ হলো স্বাক্ষর জ্ঞানের অভাব, অর্থাৎ যিনি স্বাক্ষর জ্ঞান করতে পারেন না তাকে মূলত নিরক্ষর বলা হয়ে থাকে। সাক্ষরতার আধুনিক ধারণা অনুযায়ী মাতৃভাষায় পড়তে লিখতে পারা, দৈনন্দিন হিসাব করতে পারা এবং লিখে রাখার ক্ষমতাই হলো সাক্ষরতা। যিনি উল্লেখিত 3টি যোগ্যতার অধিকারী নন তিনি হচ্ছেন মূলত নিরক্ষর। অর্থাৎ সহজ কথায় যদি আমরা বলি যে যিনি মাতৃভাষায় পড়তে লিখতে বা দৈনন্দিন হিসাব করতে পারেন না তাকেই মূলত নিরক্ষর বলা হয়। মূলত নিরক্ষর হলো সেই ব্যক্তি যে লিখতে পড়তে পারে না, আর অক্ষর জ্ঞানের অভাবই হলো নিরক্ষরতা। আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার হচ্ছে 71%। এই হিসাব অনুযায়ী দেশে 29% মানুষ হচ্ছে নিরক্ষর। মোট হিসেবে বর্তমানে বাংলাদেশের নিরক্ষর মানুষের সংখ্যা 3,25,00,000। একটি জাতি গঠনের প্রধান মাধ্যম হলো শিক্ষা, আর শিক্ষার প্রথম সোপান হলো সাক্ষরতা। অর্থাৎ একজন মানুষ লিখতে পারবে, পড়তে পারবে এবং তার দৈনন্দিন কাজকর্মগুলোর জন্য যে সকল হিসাব নিকাশ করা দরকার সেগুলো সে করতে পারবে তার নিজস্ব মাতৃভাষায়। কিন্তু যখন একজন ব্যক্তি সেই কাজগুলো পারেন না, তাকে কিন্তু নিরক্ষর বলা হয়ে থাকে। তাই সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সাংবিধানিকভাবে দায়বদ্ধ। 1948 সালের 10 ডিসেম্বর ঘোষিত জাতিসংঘের মানবাধিকার ঘোষণার ধারা 26-এ সাক্ষরতা যে মৌলিক অধিকার সে কথা স্পষ্টভাবে বলা আছে। এ ঘোষণায় বলা হয় শিক্ষা প্রতিটি মানুষের একটি অধিকার। এই শিক্ষা মৌলিক স্তর পর্যন্ত হবে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগও বিস্তৃত হতে হবে। জাতিসংঘের এই ঘোষণার পর সদস্যভুক্ত প্রায় প্রতিটি দেশ সাংবিধানিকভাবে সাক্ষরতাকে প্রতিটি নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। নিরক্ষরতার কারণ। বাংলাদেশে বিশেষ করে সাক্ষরতার পথে নানাবিধ আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিবন্ধকতা বিদ্যমান। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো মূলত এই নিরক্ষরতার কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। আমরা সেরকম কয়েকটি কারণ আলোচনা করব। প্রথমে হচ্ছে দারিদ্র্য। বাংলাদেশে নিরক্ষরতার প্রধান কারণ হিসেবে দারিদ্র্যকে চিহ্নিত করা যেতে পারে। দেশে ব্যাপক দারিদ্র্যের কারণে অনেক পিতামাতা তাদের সন্ততিদের সুষ্ঠুভাবে লেখাপড়া শেখাতে পারে না। তোমরা নিশ্চয়ই জানো যে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকতে হলে নানামুখী খরচ বহন করতে হয়। বাংলাদেশে বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে বিধায় কিন্তু
যে অনেক গার্ডিয়ান বা অনেক অভিভাবকরাই কিন্তু তাদের সন্তানদের সঠিকভাবে শিক্ষা দান করানোর জন্য যে অর্থ প্রয়োজন হয় তা তারা দিতে পারেন না বা ভরণ পোষণ করতে পারেন না। সেটার জন্যই কিন্তু মূলত অনেক শিক্ষার্থীরাই কিন্তু ঝরে পড়ে শুরুতেই। অনেক পরিবার রয়েছে যে পরিবারে দুবেলা দুমুঠো খাবারের সংস্থান করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাদের ক্ষেত্রে শিক্ষার সাথে সম্পৃক্ত থাকাটা অনেকটাই জটিল ব্যাপার। যাদের একটু সামর্থ্য আছে তারা পুত্র সন্তানের শিক্ষার প্রতি বেশি আগ্রহী হয়ে থাকে। কারণ দেশের প্রচলিত সমাজ ব্যবস্থা ধারণা করা হয় পুত্র সন্তানকে শিক্ষিত করে তুলতে পারলে ভবিষ্যতে অর্থ উপার্জন করে বৃদ্ধ পিতামাতার দেখাশোনা করতে পারবে। কিন্তু কন্যা সন্তানটিকে শিক্ষিত করে তার কাছ থেকে এমন আশা কেউ করে না। তার মূল কারণ হচ্ছে এটা যে অনেক বাবা মা রয়েছে তারা চিন্তা করে ভবিষ্যৎ একটা সিকিউরিটি। সেক্ষেত্রে তারা ছেলেদের প্রতি আমাদের এই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় ছেলেদের প্রতি অন্যরকম একটা সফট কর্নার কাজ করে বাবা মায়েদের মধ্যে। আর কন্যা সন্তানদেরকে একটা নির্দিষ্ট সময় পরে বিয়ে দিয়ে দিতে হবে। সো সেই জন্য তারা চিন্তা করে যে কন্যা সন্তানদের এত বেশি পড়াশোনা না করলেও চলবে। যদিও বা ধীরে ধীরে সেই চিন্তাধারার অনেকটাই পরিবর্তন হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে কন্যা সন্তানের প্রতি নেতিবাচক মনোভাব। আগে যেটা বলছিলাম আমরা আমাদের সমাজ ব্যবস্থায় কন্যা সন্তানের প্রতি কিন্তু একটা নেতিবাচক প্রভাব রয়েছে। সেটা সকল পরিবারে নয়, অনেক পরিবারেই সেটা করে থাকে। দেখো দেশের নিরক্ষরতার আরেকটি কারণ হলো কন্যা সন্তানের প্রতি পিতামাতার নেতিবাচক মনোভাব। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার প্রতি বৈষম্যমূলক আচরণ পরিলক্ষিত হয়ে থাকে। বিশেষ করে গ্রামাঞ্চলে এরকম যে নেতিবাচক মনোভাব আমরা দেখতে পাই। তারপর হচ্ছে হিন্দু পরিবারে পুত্র সন্তান জন্ম নিলে শাঁখ বাজিয়ে তাকে স্বাগত জানানো হয়। এই মানসিকতা থেকেই সন্তান প্রতিপালনের প্রতিটি পর্যায়ে অর্থাৎ সন্তানের পোশাক পরিচ্ছদ, খাদ্য বন্টন, চিকিৎসা, শিক্ষা সর্বক্ষেত্রে কন্যা সন্তান পুত্র সন্তান অপেক্ষা কম প্রাধান্য পেয়ে থাকে। এটা কিন্তু আমাদের সোসাইটির যে একটা সিস্টেম হয়ে গিয়েছে সেই সিস্টেমের জন্যই কিন্তু অনেক কন্যা সন্তান রয়েছে যাদের প্রতি বাবা মায়েরা সঠিক বিচার করে না। অর্থাৎ তারা সবসময় চিন্তা করে যে কন্যাদেরকে একটা সময় বিয়ে দিয়ে দিতে হবে বা বিয়ে দিয়ে দিব এবং তারা অন্যের ঘরে চলে যাবে। সো তারা বাবা মায়েদের দেখাশোনা করতে পারবে না। সেই জন্যই তারা মূলত ছেলে সন্তানদের উপর বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এই শিক্ষার ক্ষেত্রে। ৩ নম্বরে হচ্ছে বিদ্যালয় ও শিক্ষক স্বল্পতা। আমরা জানি আমাদের দেশ একটা বিপুল জনসংখ্যার দেশ এবং এই ছোট দেশের জনসংখ্যার ঘনত্বও বেশি। আর এই জনসংখ্যাকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রথমেই যে জিনিসটা দরকার তা হচ্ছে বিদ্যালয় এবং শিক্ষক। তো আমাদের দেশে যে পরিমাণ বিদ্যালয় এবং শিক্ষক দরকার তার ততটা পর্যাপ্ত নয়। আর এই অপর্যাপ্ততার জন্যই কিন্তু নিরক্ষরতার হারটা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে একটু বেশি। অনুন্নত পরিবেশ ও অব্যবস্থাপনা। আমরা জানি যে যখন আমরা পরিবেশের দ্বারাই অনেকটাই প্রভাবিত হয়ে থাকি। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই গ্রামাঞ্চলে বসবাস করে থাকে এবং সেখানের পরিবেশগত যে অবস্থাটা রয়েছে সেই বিবেচনায় দেখা যায় যে অনেক বাবা মায়েরাই তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে চান না। তারা ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে বিশেষ করে কৃষিকাজের সাথে সন্তানদেরকে নিয়োজিত করে থাকে। আর এই অনুন্নত পরিবেশের জন্যই কিন্তু মূলত অনেক ধরনের ছেলে মেয়ে রয়েছে যারা মেধাবী হলেও তারা পর্যাপ্ত শিক্ষাটা লাভ করতে পারে না। ফলে ধীরে ধীরে নিরক্ষরতার হারটাও বেড়ে যায়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা গ্রামাঞ্চলে নিরক্ষরতা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। গ্রাম বাংলার প্রায় ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিদ্যালয়গুলোর অবস্থান নিজ বাড়ি থেকে অনেকটাই দূরে। তো অনেক সময় দেখা যায় এই দূরত্বের উপর ভিত্তি করে অনেক বাবা মায়েরা তাদের সন্তানদেরকে সঠিক সময়ে বিদ্যালয়ে পাঠাতে পারেন না এবং ধীরে ধীরে সেই সন্তান পড়ালেখা থেকে ঝরে পড়ে বা প্রাথমিক বিদ্যালয় থেকেই কিন্তু তারা ঝরে পড়ছে। আর এই ঝরে পড়ার সংখ্যাটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে আমরা অনেক বেশি দেখতে পাই। যদিও বা ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে 100 ভাগ প্রাথমিক শিক্ষায়
নিয়োজিত রয়েছে ছাত্রছাত্রীরা। যৌতুক প্রথা। যৌতুক প্রথার কারণে দেশের অনেক মেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। কেননা মেয়েদের উচ্চশিক্ষিত করে তার উপযুক্ত পাত্রের সাথে বিয়ে দিতে মোটা অঙ্কের টাকা যৌতুক হিসেবে দিতে হয়। এখনো অঘোষিত যে যে যৌতুক প্রথাটা রয়েছে বাংলাদেশে, সেটা কিন্তু আমরা গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে সকল ক্ষেত্রেই দেখতে পাই। কারণ অনেক শিক্ষিত ছেলের পিতামাতাই তাদের ছেলেকে লেখাপড়া শেখাতে অনেক অর্থ ব্যয় হয়েছে এমন অজুহাতে মেয়ের পিতার কাছ থেকে যৌতুকের মাধ্যমে সেই অর্থ উসুল করতে চায়। যদিও বা অনেক সচেতন বাবা মায়েরাই কিন্তু এই যৌতুক প্রথার সাথে সম্পৃক্ত নয়। তাই অনেক দরিদ্র পিতামাতা তাদের কন্যা সন্তানটিকে উচ্চ শিক্ষা প্রদান থেকে বিরত রাখেন এবং অল্প বয়সী বিয়ে দিয়ে থাকেন। এছাড়া দেশে নিরক্ষরতা বৃদ্ধির পেছনে আরো কিছু কারণ রয়েছে, যেমন জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার, শিক্ষার্থীদের চাহিদা ভিত্তিক পাঠচক্রের অভাব, সরকারি প্রতিশ্রুতি বা অঙ্গীকারের অভাব, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের অভাব, গতানুগতিক শিক্ষা পদ্ধতি এবং প্রায়োগিক মূল্যহীন শিক্ষা ব্যবস্থা ইত্যাদি।
নিরক্ষরতা দূরীকরণের বিভিন্ন ধরনের সুপারিশ রয়েছে। তার মধ্যে নিরক্ষরতা দূরীকরণে সমাজের যে কোনো বয়সের নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর করে তোলার উদ্দেশ্যে গৃহীত একটি সামাজিক আন্দোলন। 1960-এর দশকের জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরিত করা অন্যতম পন্থা হিসেবে শিক্ষাকে গণ্য করার পর সারা বিশ্বে, বিশেষত উন্নয়নশীল দেশে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। এই আন্দোলনের আওতাভুক্ত আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা, এ দুটো শিক্ষা ব্যবস্থার মধ্যে মৌলিক সাক্ষরতা কার্যক্রম, উৎপাদন ও উপার্জনশীল প্রশিক্ষণ, চাহিদাভিত্তিক ব্যবহারিক শিক্ষা, সামাজিক ও জীবনমান উন্নয়ন সংক্রান্ত বিষয়। দেশে নিরক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে অনেক ধরনের সুপারিশ রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব এখন। প্রথমত, শিক্ষার উন্নয়ন ও প্রসারকল্পে সুনির্দিষ্ট লক্ষ্য ও নীতিকে নির্ধারণ করা দরকার। মেয়েদের জন্য বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরো জোরদার করা জরুরি। উপানুষ্ঠানিক শিক্ষার বহুল প্রসার ঘটানো দরকার। এ লক্ষ্যে সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বৈষম্যহীন শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার করা আবশ্যক। জাতীয় শিক্ষার উন্নয়নের জন্য জাতীয় বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। শিক্ষার উন্নয়নের জন্য গবেষণা ও মূল্যায়নের যথাযথ ব্যবস্থা থাকা দরকার। নারী পুরুষ সমমর্যাদার ধারণা বিকশিত করা জরুরি। দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ আবশ্যক। শিক্ষার সামাজিক মর্যাদা রক্ষা ও পুনরুদ্ধার প্রয়োজন। শিক্ষার সাথে সাক্ষরতার সাথে উন্নয়নের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। যে দেশ বা জাতির শিক্ষার হার যত বেশি হবে সে দেশ কিন্তু ততই উন্নত হবে। একথা সত্য যে দেশের এ ব্যাপক জনগোষ্ঠীকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করার মতো দুরূহ কাজটি সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। এজন্য আমাদের যে প্রাইভেট সেক্টরগুলো রয়েছে, বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, বিভিন্ন ধরনের এনজিও রয়েছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো রয়েছে, তাদেরকে একযোগে কাজ করলেই আমাদের দেশে এই সাক্ষরতার হার বাড়ানো সম্ভব এবং নিরক্ষরতা দূর করা অনেকাংশে সম্ভব হবে বলে আমরা মনে করি। বেকারত্ব। বেকারত্ব শব্দটার সাথে আমরা সবাই কিন্তু পরিচিত। অর্থাৎ কর্মহীন একটা অবস্থাকেই মূলত বেকারত্ব বলা হয়। বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। অর্থাৎ প্রথমত লোকটাকে আগে কর্মক্ষম হতে হবে, তারপরে যদি সে তার নির্দিষ্ট যোগ্যতা বা দক্ষতা অনুযায়ী সে যদি কোনো কাজের সংস্থান না হয় বা কোনো কাজের জায়গা না থাকে, তখনই সেই অবস্থাটাকে বলা হয় বেকারত্ব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না, তখন সে ব্যক্তিকে বেকার বলা যেতে পারে। অর্থাৎ দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হয়েও যারা কর্মহীন থাকে তারাই কিন্তু বেকার। ঐকমত্যের ভিত্তিতে কর্মদিবস, জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি, শ্রমদান, ক্ষমতার ধরন ও মান ইত্যাদিকে নির্ণায়ক হিসেবে গ্রহণ করে বেকারত্বের ব্যাখ্যা, বিশ্লেষণ ও নির্দিষ্টকরণ কাজে অগ্রসর হওয়া যেতে পারে। বেকার সমস্যার সমাজতাত্ত্বিক তাৎপর্য সম্পর্কে ব্রিটিশ অর্থনীতিবিদ ও সমাজ সংস্কারক লর্ড বেভারেজ বলেছেন, বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বেকারত্বের প্রত্যক্ষ ফল দারিদ্র্য এবং দারিদ্র্য থেকে আসে নৈরাশ্য ও হতাশা। বেকারত্বের প্রকৃতি বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। এমনকি একই দেশে সময়ের সাথে সাথে বেকারত্বের আকৃতি, বৈশিষ্ট্য ও প্রকৃতি পরিবর্তিত হয়। দেশে কর্মক্ষম জনশক্তি বিভিন্নভাবে বেকার হয়ে থাকে। সমাজতাত্ত্বিক পর্যালোচনায় দেশে 5 ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়। 1. গণবেকারত্ব। 2. ব্যক্তিগত অক্ষমতাজনিত বেকারত্ব। 3. দুর্যোগ কবলিত বেকারত্ব। 4. সময়ভিত্তিক বেকারত্ব। 5. প্রযুক্তিবিদ্যাজনিত বেকারত্ব। বেকারত্বের কারণ। বাংলাদেশে নানা সমস্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব। দেশে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু সেই হারে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না। তার ফলে
প্রতি বছরই একটা বিশাল সংখ্যক শিক্ষিত জনগোষ্ঠী বেকারত্বের এই কালো থাবায় পর্যবসিত হচ্ছে। দেশে বর্তমানে আর্থসামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধক হলো বেকারত্ব। সদ্য প্রকাশিত আইএলওর এক প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশি তরুণদের বেকারত্বের হার বেড়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় 28টি দেশের মধ্যে বাংলাদেশ উচ্চ শিক্ষিতের মধ্যে বেকারত্বের হার দ্বিতীয় সর্বোচ্চ। তবে একক কোনো কারণে দেশে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু নয়। অর্থনৈতিক কারণকে দায়ী করা হলেও কর্মসংস্থানের সীমাবদ্ধতাও এক্ষেত্রে অনেকটাই দায়ী। আবার কর্মসংস্থানের সুযোগ তৈরিতে শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর প্রয়োজন পড়ে থাকে। এজন্য এদেশে বেকারত্বের পিছনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয় জড়িত। সার্বিকভাবে বাংলাদেশের বেকারত্বের প্রধান প্রধান কারণগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমত হচ্ছে অধিক জনসংখ্যা। আমরা জানি যে একটা দেশের জনসংখ্যা যে হারে বাড়ে সেই হারে যদি সেই দেশের কর্মসংস্থান বৃদ্ধি না ঘটে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় যে সেই দেশে বেকারত্বের পরিমাণটা বা হারটা দিন দিন বৃদ্ধি পাবে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। কেননা দেশে জনসংখ্যা যে হারে বাড়ছে সেই তুলনায় কর্মের সুযোগ বাড়ছে না। 2001 সালে আদমশুমারিতে জনসংখ্যা ছিল হচ্ছে 12,92,47,233 জন। বৃদ্ধির হার ছিল 1.48%। আর 2018 সালে অর্থনৈতিক সমীক্ষায় দেখা যায় জনসংখ্যা 16.08 কোটি। আর জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। জনসংখ্যা বৃদ্ধির হার কমলেও জনসংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এতে করে কর্মের ক্ষেত্রে চাপ বেড়ে সৃষ্টি হচ্ছে নতুন নতুন বেকার। কৃষি অর্থনীতি। বাংলাদেশের কৃষি প্রধান অর্থনীতি হলেও এদেশের কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া এখনো সেই পর্যায়ে লাগেনি। একবার ফসল হলে বছরে অন্য সময় জমি পতিত অবস্থায় পড়ে থাকে। এক্ষেত্রে কৃষকের কোনো কাজ থাকে না, যা মৌসুমী বেকারত্বের সৃষ্টি করে। সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী নয়। তার পেছনে কৃষি অর্থনীতিটা অনেক বড় একটা ভূমিকা পালন করছে। বাজেটে থাকে ঘাটতি, আমদানি বেশি ও রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। অর্থনৈতিক কাঠামো শক্তিশালী না থাকার কারণে নতুন নতুন কর্মসৃষ্টির ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। শিল্পায়নের অভাব। এদেশের একটি দেশের উন্নয়নের পিছনেও কর্মসংস্থানের জন্য প্রয়োজন শিল্পের বিকাশ। এদেশে কখনোই তা হয়নি। ব্রিটিশ শাসন আমলে এমনকি পাকিস্তান আমলে এদেশে শিল্পের দিক থেকে শূন্যের কোঠায় পৌঁছানো হয়েছে। স্বাধীনতার পরও এদেশে তেমন ভারী শিল্প বিকাশ লাভ করেনি, বরং এক্ষেত্রে সংকুচিতই হয়েছে। যদিও বর্তমান সময়ে তা বিকাশ ঘটছে, কিন্তু সেটার পিছনেও নানামুখী নেতিবাচক দিক রয়েছে, যার কারণে কর্মসংস্থানের সুযোগ তেমন একটা সৃষ্টি হয়নি। ফলশ্রুতিতে দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। কর্মমুখী শিক্ষা। বাংলাদেশে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত তার যোগ্য উপযোগী নয়। দেশের শিক্ষা ব্যবস্থা কেবল পুঁথিগত। আমরা বেশিরভাগ সময় শুধু বই পুস্তক থেকে যা শিখি তাই, কিন্তু কর্মক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেকটাই ভিন্ন। আমরা যতটুকু বই থেকে শিখি সেটা যদি প্র্যাকটিক্যালি আমরা না জানি বা কোনো একটা কাজের দক্ষতা অর্জনের জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিক্যাল কাজগুলো করা দরকার। উন্নত দেশগুলো কিন্তু তাই করে থাকে। আর আমরা এই কাজগুলোকে শুধু পুঁথিগতভাবে অর্জন করে থাকি। তোমরা হয়তোবা ছোটবেলায় পড়েছ যে দুই বন্ধু সাইকেল চালানো শিখে, একজন সাইকেলে উঠে সেই সাইকেলটা কিভাবে চালানো যায় সেটা ট্রাই করে, আর আরেক বন্ধু বই থেকে পড়া শুরু করে যে কিভাবে সাইকেলে উঠতে হবে, কিভাবে প্যাডেল দিতে হবে, কিভাবে পড়ে গেলে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে। এই বিষয়গুলো সে ধীরে ধীরে শিখতে থাকে। কিন্তু যে বন্ধুটা বই না পড়ে সে সাইকেলটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করেছিল, সে কিন্তু সেই বন্ধুটার আগেই সাইকেল চালানো শিখে যায়। অর্থাৎ আমাকে সবসময় প্র্যাকটিক্যালি সব বিষয়গুলো যখন আমি জানবো তখন কিন্তু সেই বিষয়টার প্রতি আমার দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে। আর বাংলাদেশে সেটার পরিমাণ অনেকাংশেই কম। অর্থনৈতিক প্রবৃদ্ধি। একটি দেশের শিল্প কলকারখানা বিকাশ, উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করা নির্ভর করে সে দেশের প্রবৃদ্ধির উপর।
কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধির হার কম। পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষেত্রে যেখানে প্রায় 10-এর কাছাকাছি প্রবৃদ্ধির হার, অথচ বাংলাদেশে 2005-06 অর্থবছরে ভিত্তিমূল্যে 2013-14 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে 6.12%। এতে করে কর্ম উপযোগী কোনো প্রকল্প গ্রহণ করা সম্ভব নয়, কেননা প্রবৃদ্ধি বাড়লে দেশে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে আয় বাড়বে ও নতুন নতুন শিল্পায়ন হবে, আর শিল্পায়ন হলেই কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া একটি দুর্যোগ প্রবণ দেশ। এদেশে প্রায়শই নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। এতে কৃষিক্ষেত্রে বেকারত্বের হার বেড়ে যায়, আর নদী ভাঙনেও লোকজন জমি জমা হারিয়ে বেকার হয়ে পড়ে। এছাড়া রয়েছে বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, খরা ইত্যাদি। সম্প্রতি সিডর ও আইলার আঘাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনেক প্রচ্ছন্ন বেকারত্বের সৃষ্টি হয়েছে। সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির কারণে দেশে বেকারত্বের হার বেড়ে যায়। দেশের একজন শিক্ষিত ছেলে বা মেয়ে শুধু সরকারি চাকরি খুঁজতে থাকে, অথচ পাশ্চাত্য দেশে শিক্ষিত ছেলেমেয়েরা হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, দোকান ইত্যাদি যে কোনো প্রতিষ্ঠানে কাজ পেলেই কাজ করে। তারা সেখানে পার্ট টাইম কাজ করছে, তারা কাজটাকে মূল্যায়ন করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে একটা শিক্ষিত যুবক সে বিসিএস বা সরকারি বিভিন্ন চাকরি পিছনে দৌড়ে তার জীবন থেকে 3-4 বছর সময় ব্যয় করে ফেলে, যেটা সরকারি চাকরি পাওয়ার আশায়। আশ্চর্যের বিষয় হলো, এদেশের কোনো শিক্ষিত তরুণ প্রজন্ম দেশের বাইরে গিয়ে নিচু মানের কাজ করবে, অথচ দেশে করবে না। এটা কিন্তু একটা চরম বাস্তবতা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে। যে ছেলেটা বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স করে দেশের বাইরে গেল, সে কিন্তু ঠিকই বিভিন্ন হোটেলে গিয়ে পার্ট টাইম জব করছে, কিন্তু বাংলাদেশে সেটা অনেকাংশে কম দেখা যায়। এটা পিছনে অবশ্য সামাজিক যে নিয়ম রয়েছে বা সোশ্যাল যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমের জন্যই কিন্তু এটা হয়ে থাকে। এটা সামাজিক মূল্যবোধের কারণেই হয়ে থাকে। দাতা দেশ বা সংস্থার চাপ। বাংলাদেশে যেহেতু দরিদ্র দেশ, সেহেতু অন্যের সাহায্য সহযোগিতা দরকার হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশি অনেক সংস্থা কোনো প্রকল্পে অর্থ বরাদ্দ দিলে সেক্ষেত্রে তাদেরই লোক নিয়োগ দিয়ে থাকে। আবার আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানের কথায় অনেক সময় কোনো প্রতিষ্ঠানের কর্মী ছাঁটাই করতে হয়। এতে করে দেশে বেকারত্বের সংখ্যাও বেড়ে যায়। রাজনৈতিক অস্থিরতা। জন্মলগ্ন থেকে এদেশে সুষ্ঠু ধারার রাজনীতি এখনো প্রতিষ্ঠা হয়নি। কেবল হিংসা, বিদ্বেষ ও বিশ্বাসের দোলায় দুলছে এদেশের রাজনীতি। ঘন ঘন হরতাল, ধর্মঘট, সরকারি ও বিরোধী দলের কাদা ছোড়াছুড়িতে দেশে কখনো সুষ্ঠু শিল্পনীতি গ্রহণ করা সম্ভব হয়নি, ফলেও তা বাস্তবায়ন হয়নি। আবার বিনিয়োগের সুষ্ঠু পরিবেশও বিরাজ করেনি। এটা পিছনে রাজনৈতিক একটা অস্থিরতা কাজ করে থাকে। এতে শিল্প বিকাশ না হয় দেশে কর্মসংস্থান অভাব দিন দিন বেড়েই চলেছে। দারিদ্র্য। দারিদ্র্য এদেশের মানুষের নিত্যদিনের সঙ্গী। এদেশে শতকরা 31.50% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, যা এদেশে প্রায় 1/3 মানুষ। দারিদ্র্যের কারণে এদেশের অর্থনৈতিক কাঠামো তেমন শক্তিশালী হয়ে উঠতে পারেনি। মৌল মানবিক চাহিদা পূরণেই হিমশিম খেতে হয় এদেশের জনগণের। দারিদ্র্যের কষাঘাতে অনেক শিক্ষা অর্জন পর্যন্ত করতে পারে না, ফলে এদেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলে। সমাজে বেকারত্বের প্রভাব। বাংলাদেশের সমাজে সাধারণত দুই শ্রেণীর জনগোষ্ঠীকে নির্ভরশীল হতে দেখা যায়। প্রথম শ্রেণী হলো শিশু, যারা কর্ম উপযোগী নয়, আর দ্বিতীয় শ্রেণী হলো বয়োজ্যেষ্ঠ, যারা কর্ম করার পর অবসর নেয়। কিন্তু বেকার লোকজনও নির্ভরশীল, আর এদের নির্ভরশীলতা আরো বেশি ভয়াবহ, কেননা এদের চাওয়া পাওয়া বেশি থাকে। এজন্য নানা ধরনের সামাজিক বিপত্তি ঘটে থাকে। আমরা যদি সমাজে এই বেকারত্বের প্রভাব দেখতে পাই, প্রথমে দেখতে পাবো পরিবার কাঠামোতে ভাঙন। বেকারত্বের ফলে অনেক পরিবারে ভাঙনের সৃষ্টি হয়ে থাকে। আদর্শ ও মূল্যবোধের অবক্ষয় আমরা দেখতে পাই। সঠিক আচার ব্যবস্থা ও নিয়ম নীতি একটি সমাজ তথা দেশ গঠন ও উন্নয়নের অন্যতম হাতিয়ার। যদি দেশে এসব ব্যবস্থা ঠিকমতো কাজ না করে, তাহলে সমাজ ভেঙে পড়ে তথা উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়। মানুষের মান সম্মান সবই টিকে থাকে আদর্শ ও মূল্যবোধ ব্যবস্থার উপর, কিন্তু বেকারত্বের অভিশাপে এই আদর্শ মূল্যবোধ অনেকটাই ঘাটতি ঘটে।
সামাজিক বিশৃঙ্খলা, বেকারত্বের ফলে বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে। অসামাজিক কর্মকাণ্ড, একজন বেকার যুবক যখন কোনোভাবেই কোনো কাজ খুঁজে পায় না, তখন কিন্তু সে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, যেমন চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণের মতো অনৈতিক কাজও সে করে থাকে। কর্মসংস্থানজনিত সমস্যা, জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে প্রয়োজন অর্থ এবং এর জন্য দরকার কর্ম বা চাকরি। এমনকি ব্যবসা করতে মূলধন প্রয়োজন হয়, যা একজন বেকার লোকের পক্ষে সংগ্রহ করা অনেকটাই কষ্টসাধ্য। জাতীয় আয়ের উপর নেতিবাচক প্রভাব, একটা দেশে বেকারত্বের হার যত বেশি বাড়বে, সেই দেশের জাতীয় আয় এবং অর্থনৈতিক ব্যবস্থার উপর একটি নেতিবাচক প্রভাব পড়বে। বেকারত্ব দূরীকরণের উপায়। বেকারত্ব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে। আমরা এখানে বিশেষ বিশেষ কিছু বিষয় তুলে ধরব। প্রথমত, শ্রম সরবরাহের উন্নয়ন ঘটাতে হবে, অর্থনীতির সর্বোচ্চ দক্ষতার সাথে পরিকল্পনা করতে হবে, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অধীনে আর্থিক সাহায্য প্রদান করতে হবে, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে, দ্রুত নগরায়ন এবং শিল্পায়ন ঘটাতে হবে, গ্রামীণ ও শহরে সমন্বিত উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করতে হবে। গ্রাম এবং শহরের মধ্যে যখন একটা লিঙ্ক আপ তৈরি হবে, তখনই কিন্তু এক উন্নয়ন ধারার মধ্যে গ্রাম এবং শহর দুটোই চলে আসবে। তখন ধীরে ধীরে গ্রাম এবং শহরের বেকারত্বের হারটাও কমে আসবে। গ্রামীণ সমাজে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে এবং কাজের পরিবেশ তৈরি করতে হবে। বিদেশে অধিক সংখ্যক দক্ষ জনবল পাঠানোর ব্যবস্থা করতে হবে। জেন্ডার বৈষম্য, সাম্প্রতিককালে উন্নয়ন সাহিত্যে জেন্ডার মূলত একজন পুরুষ ও নারীকে প্রাকৃতিকভাবে নির্বাচিত শারীরিক বৈশিষ্ট্যের বদলে সামাজিকভাবে সৃষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকাশ করে। অন্যদিকে সেক্স হচ্ছে প্রাকৃতিক বা জৈবিক কারণে সৃষ্টি নারী পুরুষের বৈশিষ্ট্যসূচক ভিন্নতা বা শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নারী পুরুষের স্বাতন্ত্র্য, যা অপরিবর্তনীয়। জেন্ডার একজন পুরুষ নারী হিসেবে প্রাকৃতিকভাবে নির্বাচিত শারীরিক বৈশিষ্ট্য প্রকাশ করে। জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়। জেন্ডার তাই সমাজে একজন নারী বা একজন পুরুষ কিরকম সে ধারণা প্রদান করে থাকে। নারী ও পুরুষের কার কিরকম পোশাক পরিচ্ছদ হবে, কে কিরকম আচরণ করবে, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কার কিরকম হবে তা প্রকাশ করে জেন্ডার। এছাড়াও জেন্ডার সমাজে একজন নারী বা একজন পুরুষের ভূমিকা কি তা নির্ধারণ করে। খাদ্য ও কৃষি সংস্থার সংজ্ঞানুসারে জেন্ডার হলো মহিলা ও পুরুষের সম্পর্ক, তাদের ভূমিকা, সম্পদের ওপর নিয়ন্ত্রণের অধিকার, শ্রম বিভাজন, আগ্রহ ও চাহিদা ইত্যাদির উপর আলোকপাত করে। সর্বোপরি জেন্ডার হলো সমাজের কেন্দ্রীয় সাংগঠনিক নীতি, যা কখনো কখনো উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন, ভোগ ও বিবরণকে নিয়ন্ত্রণ করে থাকে। জেন্ডার সম্পর্কিত বিভিন্ন থিওরি বা মতবাদ রয়েছে। সমাজ ও নৃবিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে নারী ও পুরুষের মধ্যকার ভূমিকার পার্থক্য শারীরিক নয়, বরং অনেকটাই সামাজিক। কেউ কেউ মনে করেন জেন্ডার একটি শ্রেণী সমস্যা যা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত। জেন্ডার তাই সামাজিক তথা পিতৃতান্ত্রিক ব্যবস্থার নারী ও পুরুষের বৈষম্য ও অসমতা এবং নারী পুরুষের চরিত্র, আবেগ, আচরণের সামাজিক প্রত্যাশার বিষয়কে গভীরভাবে অনুধাবনের জন্য একটি আলোচিত প্রত্যয়। শ্রেণী বৈষম্য ও প্রকৃতির প্রতি বৈষম্য সম্বন্ধে নানাবিধ আলোচনাকে কেন্দ্র করে কিছু তথ্য সৃষ্টি হয়েছে। এসব তথ্যে জেন্ডার জাতি, শ্রেণী, বর্ণ ও প্রকৃতির প্রতি মানুষের নির্যাতনকে বর্ণনা করে এর বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে। আমরা এখন এগুলো আলোচনা করব। প্রথমত, উত্তর আধুনিকতাবাদী নারীবাদ বা পোস্ট মডার্ন ফেমিনিজম। উত্তর আধুনিকতাবাদী নারীবাদ অনুসারে কোনো কিছুই ধ্রুব নয় ও চিরন্তন নয়। জেন্ডারের সাথে উত্তর আধুনিকতাবাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। নারী পুরুষের যে সম্পর্ককে জেন্ডার বলে চিহ্নিত করা হয় তা আসলে এক ধরনের সামাজিক নির্মাণ যা নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন অবস্থানের দ্বারা বিভক্ত।
নারী পুরুষের যে সম্পর্ককে সমাজে নির্মাণ করে এবং তাদের সামাজিক ভূমিকাকে নির্দিষ্ট করে দেয়, উত্তর আধুনিকতাবাদী নারীবাদীরা মনে করেন তা পরিবর্তনযোগ্য। উদারপন্থী নারীবাদ বা লিবারাল ফেমিনিজম। উদারপন্থী নারীবাদ পুরুষতন্ত্রের সংকীর্ণ মতবাদকে অস্বীকার করে সমতা ও স্বাধীনতা ভিত্তিক সামাজিক কাঠামো সৃষ্টির উপর গুরুত্ব দেয়। জন লক, রুসো, বেন্থাম ও মিলের ধ্রুপদী উদারনৈতিক দর্শন হল উদারপন্থী নারীবাদের উৎস। এই দর্শনে যেমন ব্যক্তির সমানাধিকার, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, স্বাধীনতা, ন্যায় বিচার ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হয়, তেমনি উদারপন্থী নারীবাদ তথ্যগতভাবে উল্লিখিত মতাদর্শের উপর প্রতিষ্ঠিত। ব্ল্যাক ফেমিনিজম বা কৃষ্ণ নারীবাদ। কৃষ্ণাঙ্গ নারীবাদীরা বর্ণবাদ ও যৌনবাদের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে এই নারীবাদের সূচনা করেন। শ্বেতাঙ্গ নারীবাদী মতাদর্শের বিরুদ্ধে নিজেদের অবস্থান সুস্পষ্ট করতে গিয়ে কৃষ্ণাঙ্গ নারীরা এই নারীবাদের জন্ম দিয়েছেন। তবে ভ্যালেরি স্মিথের মতে এই নারীবাদের আছে নানা মাত্রা। আধিপত্যবাদী সংস্কৃতির বিরুদ্ধে মতাদর্শিকভাবে কৃষ্ণ নারীবাদ অবস্থান গ্রহণ করে। প্রকৃতপক্ষে জেন্ডার, যৌনতা ও বর্ণবাদের ব্যাখ্যা দিয়েই শুরু হয় কৃষ্ণ নারীবাদের আলোচনা। রেডিক্যাল ফেমিনিজম বা চরমপন্থী নারীবাদ। 60-এর দশকের উত্তর আমেরিকা চরমপন্থী নারীবাদের উদ্ভব ঘটে। এই নারীবাদের মতে পুরুষ নারীকে পরিকল্পিত পদ্ধতি অনুসারে জীবনের প্রতিটি ক্ষেত্রে শোষণ করে, অর্থাৎ নারীর লৈঙ্গিক বৈশিষ্ট্য, প্রজনন ক্ষমতা ও বাধ্যতামূলক মাতৃত্বকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে নারীকে শোষণ করা হয়। নারীর এইসব ব্যক্তিগত বিষয় যা পুরুষতন্ত্রের উৎস তাকে রাজনীতিকরণ করে, তাই নারীর স্বাধীনতা অর্জন করতে হবে। এমনকি চরমপন্থী নারীবাদ মনে করে নারীরা অধস্তন অবস্থায় জাতিগোষ্ঠী ও শ্রেণী শোষণের প্রকৃত উৎস। এই নারীবাদে পুরুষকে শ্রেণী শত্রু মনে করে নারী পুরুষের বৈবাহিক সম্পর্ককে অগ্রাহ্য করা হয়। আবার অনেকে এটা ভাবে যে পৃথিবীতে পুরুষের কোনো দরকার ছিল না, নারী পৃথিবীকে সৃষ্টি করেছে এবং পৃথিবীতে নারীরা থাকলেই পৃথিবী সুন্দর হবে। এই উগ্রপন্থী বা চরমপন্থী ফেমিনিজমের ধারণাটাই হচ্ছে এমন। পরিবেশ নারীবাদ বা ইকো-ফেমিনিজম। জেন্ডার সম্পর্কিত আলোচনায় অতি সাম্প্রতিক সংযোজন হলো পরিবেশ নারীবাদ। পরিবেশ নারীবাদ শব্দটির অর্থের বিভিন্নতা রয়েছে। মূলত নারীর প্রতি কর্তৃত্ব ও প্রকৃতির উপর মানুষের আধিপত্য বিষয়ক মতামতকে নিয়ে হচ্ছে পরিবেশ নারীবাদ। প্রকৃতির সাথে নারীর একাত্মতা ও ঘনিষ্ঠতা মূল্যায়ন করা পরিবেশ নারীবাদের আরেকটি দিক। সমাজতাত্ত্বিক নারীবাদ। সমাজতাত্ত্বিক নারীবাদ অনুসারে শুধু শ্রেণী কাঠামো নয়, জৈব পার্থক্য ও গোষ্ঠী পার্থক্যের উপর ভিত্তি করে ব্যক্তি মানুষের উপর নির্যাতন চালানো হয়। ফলে ক্ষমতা ও অধস্তনতা হচ্ছে জাতিভেদ, পুঁজিবাদ ও পুরুষতন্ত্রের উৎস। সমাজতান্ত্রিক নারীবাদীরা মার্ক্সবাদের শোষণ ও নির্যাতনকে গুরুত্ব দেয়া হয় বলে স্বীকার করে নেন, কিন্তু লৈঙ্গিক অবস্থানের কারণে নারীরা যে মা, গৃহকর্ত্রী, গৃহশ্রমিক, ভোক্তা হিসেবে শোষণ নির্যাতনের শিকার হয়, মার্ক্সবাদে তার কোনো ব্যাখ্যা নেই। জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব। জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গড়ে ওঠা নারী পুরুষের পরিচয়। মানুষ যখন সামাজিক জীব হিসেবে সমাজে বাস করতে শুরু করেছে, তখন থেকেই জেন্ডার বৈষম্য বিরাজ করছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF এর হিসাবে জেন্ডার প্যারিটি ইন্ডেক্সে 2015 সালে 145টি দেশের মধ্যে বাংলাদেশের সূচক 64তম, 2014 সালে যা ছিল 68তম। এদেশের নারী চরমভাবে অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে প্রতিদিন। তোমরা বাইরে বের হলে দেখতে পাবে যে নারীরা বিভিন্নভাবে বাইরে ঘরে নির্যাতনের শিকার হচ্ছে। মূলত এই যে প্রসেসটা বা এই যে সিস্টেমটা তৈরি করেছে বা এই যে জেন্ডার যে বৈষম্যটা রয়েছে, এটা কিন্তু সমাজের সৃষ্টি। একটা মেয়ে কোনো সময় জন্মের সময় সে মেয়ে হিসেবে জন্মায় না, সে মূলত হচ্ছে একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু ধীরে ধীরে সমাজ তাকে শিখিয়ে তোলে যে তুমি মেয়ে আর তোমার পাশের জন ছেলে, তুমি সমাজে এই কাজগুলো করতে পারবে, তুমি এই সমাজে এই কাজগুলো করতে পারবে না।
তো সেই বাধা ধরা নিয়মের মধ্যেই নিয়ে আসে নারীদেরকে এই জেন্ডার বৈষম্য। আমরা দেখব যে সমাজে এই জেন্ডারের ভিত্তিতে যে সামাজিক বৈষম্যের সৃষ্টি হয় তার প্রভাবটা কিরকম আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে পড়ে। প্রথমত হচ্ছে জন্মগত বৈষম্য। পিতৃতান্ত্রিক সমাজে জন্ম নেওয়া সন্তানের ক্ষেত্রে যে জেন্ডার বৈষম্য চোখে পড়ে। যেমন একটি পুত্র সন্তান পেলে তারা যেরূপ আনন্দ চিত্তে ও আগ্রহ ভরে তাকে নিয়ে নানান রঙিন স্বপ্ন দেখে, একটি কন্যা সন্তান হলে ঠিক তদ্রূপ বিষাদ ঘন চিত্তে তার কন্যাটির ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনায় পড়ে বাবা মায়েরা। সম্পত্তির উত্তরাধিকারের বৈষম্য। সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে সামাজিক বৈষম্যের সৃষ্টি হয়েছে। এদেশে নারীরা সম্পত্তির কতখানি অংশীদার তা নিজ নিজ ধর্মীয় বিধান অনুযায়ী পরিচালিত হয়। এতে বেশিরভাগ নারীরাই ভালো বোন শাস্তি গিয়ে পৈতৃক সম্পত্তি ভালো ভাইদের দিয়ে দেয়। আবার ইসলামিক নিয়ম অনুযায়ী বা বাংলাদেশে প্রচলিত সম্পত্তির যে আইন রয়েছে সেটা অনুযায়ী কিন্তু নারী এবং পুরুষের সমান বা ভাই এবং বোন কিন্তু সমান সম্পত্তি লাভ করতে পারে না। 3 নাম্বার, খাদ্য পরিবেশনে বৈষম্য। তোমরা নিশ্চয়ই মিনার কার্টুন দেখেছো। সেই মিনার কার্টুনে কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে আমাদের সমাজ ব্যবস্থায় কি ধরনের বৈষম্য বিরাজ করছে। তো খাদ্য পরিবেশনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে ছেলের প্রতি একটা অন্যরকম সফট কর্নার কাজ করে বাবা মায়েদের মেয়েদের প্রতি, যেটা একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পাই। শিক্ষাক্ষেত্রে বৈষম্য। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তান অধিক আকাঙ্ক্ষিত। অনেক পরিবারে পুত্র সন্তানের জন্য যথাসাধ্য শিক্ষার ব্যবস্থা করা হলে কন্যা সন্তানটির জন্য সেভাবে ব্যবস্থা করা হয় না। তার পিছনে কারণ হচ্ছে যে ছেলেরা ভবিষ্যতের জন্য বাবা মায়েদের একটা সিকিউরিটি হিসেবে কাজ করে থাকে, যেটা মেয়েরা হতে পারে না। এরকম চিন্তা ভাবনা থেকেই কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা বৈষম্য পরিলক্ষিত হয়। চলাফেরায় বৈষম্য। আমাদের সমাজ ব্যবস্থায় যদিও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অনেকটাই নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা বিভিন্ন ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখছে, কিন্তু তারপরেও চলাফেরার ক্ষেত্রে অনেক ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। একটা ছেলে রাতে যখন তখন বের হতে পারে, কিন্তু একটা মেয়ে কিন্তু চাইলেই যখন তখন বের হতে পারে না। সেটা কিন্তু চলাফেরার মধ্যে একটা বৈষম্য পরিলক্ষিত হয়। একজন স্বাধীন নাগরিক হিসাবে একজন নারী এবং পুরুষ হিসাবে নয়, সে সমাজের অংশ হিসাবে যে কোনো সময় যে কোনো দিকে যাওয়ার অধিকার রাখে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু সেই ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন দিয়ে রেখেছে মেয়েদের জন্য। সমমূল্যে বৈষম্য। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জেন্ডার বিশেষে একজন শ্রমিকের সমমূল্যের ব্যবধান পরিলক্ষিত হয়। একজন গার্মেন্টস কর্মীদের ক্ষেত্রে আমরা এটা খুব বেশি দেখতে পাই। সেটা হচ্ছে একজন পুরুষ এবং নারী কর্মী সমান সময় কাজ করলেও নারীর কর্মীটা পুরুষ কর্মী থেকে কম বেতন পেয়ে থাকে। সামাজিক আচরণবিধিতে বৈষম্য। জেন্ডারের ভিত্তিতে নারীর জন্য নির্দিষ্ট কিছু আচরণবিধি নির্ধারিত হয়। এই আচরণবিধি প্রতিনিয়ত তাকে রপ্ত করতে হয় এবং এর ধাঁচে নিজেকে গড়ে তুলতে নারীত্বের পরাকাষ্ঠা দেখাতে হয়। মূলত সমাজ নারীর উপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিধিনিষেধ আরোপ করেছে। চাকরি ক্ষেত্রে বৈষম্য। চাকরির ক্ষেত্রে মহিলা কোটা বিদ্যমান থাকলেও বাংলাদেশে এই জেন্ডার বৈষম্য চোখে পড়ে। পিতৃতান্ত্রিক সমাজ হওয়ার ফলে কর্মক্ষেত্রে পুরুষরা অগ্রাধিকার পায়। এছাড়া অনেক কর্মী মেয়েদের নিরুৎসাহিত করা হয়, যেমন নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী, ড্রাইভার, হেল্পার। এটা কম দেখা যায়, কিন্তু ধীরে ধীরে এর সংখ্যা বাড়ছে। বাংলাদেশের সমাজে জেন্ডারের ভিত্তিতে উপরিউক্ত আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য আমাদের চোখে পড়ে। তবে শিক্ষা ও সচেতনতার হার বৃদ্ধি পায় এ ধরনের বৈষম্য দিনকে দিন হ্রাস পেতে চলেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা যে 3টা টপিক সম্পর্কে জেনেছি, আশা করি তোমরা সেই 3টা টপিক ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করবে এবং তোমরা আমাকে ইনবক্স করতে পারো। আর বাসায় সবাই পড়াশোনা করবে। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা সবাই ঘরে থাকবে এবং যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো মেনে চলবে।